ভাই টাকাটা ভালোভাবে গুনে নেবেন। এই হলো আমাদের সেট। আলহামদুলিল্লাহ সেটটা খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই বলতেছে এখন পর্যন্ত। আমাদের কাছে মনে হচ্ছে ভালো। দেখি চালায়ে। সে হসপিটাল থেকে ওয়েস্টার্ন ড্রেসে উঠলো আমার গাড়িতে, কিন্তু নামার সময় নামলো একটা বোরকা পরে। এইটার কারণে কিন্তু লিক হইতে পারতো, কিন্তু এখন পর্যন্ত লিক হয় নাই। 400 টাকার গ্যাস পুরে 2000 টাকা ইনকাম করলাম, এবং 2000 টাকা ইনকাম করার পরেও আবার আমার 500 টাকার গ্যাস লাগবে এখন। কি কাহিনী হয়েছে জানেন? আমি যাত্রীর কাছাকাছি গেছি একদম, তারপরে সে ক্যান্সেল করে দিছে। এখন তারে ফোন দিছি, সে রিসিভ করে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 12তম রোজা। তো গতকালকে 11তম রোজার ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ গতকালকে আমি বাসায় ছিলাম, সারাদিনে বের হইনি। যাই হোক, আজকে আমি বের হইলাম এবং এখন গ্যাস নেওয়ার উদ্দেশ্যে আসছি। গ্যাস পাম্পে রিস্ক নেওয়া যাবে না, চলেন গ্যাসটা নিয়ে নেই। এইদিকে গ্যাস পাম্পে গ্যাস নিতে এসে দেখি এইখানে একটা আমার ঢুকছে, বড় একটা নাট ঢুকে আছে। এইটার কারণে কিন্তু লিক হইতে পারতো, কিন্তু এখন পর্যন্ত লিক হয় নাই। গ্যাস নিচ্ছি, এইদিকে অলরেডি 300 টাকার গ্যাস ঢুকছে। অন্য চাকাগুলোর কি অবস্থা? এই চাকা একটু হাওয়া কমই থাকে সব সময়ের জন্য। আর ডান পাশের হাওয়ার কি অবস্থা? ডান পাশের হাওয়া তো একদমই নাই। এটা তো পাম্পসার, এটা তো লিক হয়েছে কোনো এক জায়গায়। লিক সারাইতে হবে। গেল সময়। আহা, এইটারও তো একই অবস্থা। এইটা ঠিক আছে মেবি, আমার কাছে মনে হয়, কিন্তু ওইটা লিক সারাইতে হবে। তো চলেন আগে এখন গিয়া লিকটা সারাই। গাড়িটারি সারানোর পরে ট্রিপ একটা মারলাম। ভাড়া আসছে কত সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। ভাড়া আসছে 291 টাকা। আমি আসছি হচ্ছে গিয়ে টিটিপাড়া বাস স্ট্যান্ড। তো এখানে ছিল 12 কিলো রাস্তা, তো 291 টাকার মতো ভাড়া আসছে। আর একটা ট্রিপ পাইছি, তাদেরকে আনতে যাচ্ছি এখন, মানে পিক আপ করতে যাচ্ছি। তো তারা যাবে কাকরাইলের দিকে। আমি ভাড়া দেখলাম 244 টাকার মতো ভাড়া আসছে। তো আলহামদুলিল্লাহ এখন তাদের উঠাই আনবো। কি কাহিনী হয়েছে জানেন? আমি যাত্রীর কাছাকাছি গেছি একদম, তারপরে সে ক্যান্সেল করে দিছে। এখন তারে ফোন দিছি, সে রিসিভ করে না। এরকম ধরেন হবে, আপনি একদম কাছাকাছি যাবেন, অনেক দূর থেকে চালায় তাকে উঠাইতে যাবেন গাড়িতে, সে ফুট করে ক্যান্সেল করে দিবে, আর সম্ভব হবে না। তো এইটা মাঝে মধ্যে হয়, এই এক্সপিরিয়েন্সটা হয়। তখন ধৈর্য ধরতে হবে, কারো উপর রাগ করলে হবে না, কারো উপরে খেপে গেলে হবে না। মনে রাখতে হবে যে হয়তো এই ক্যান্সেল করার কারণে আপনার ভালো কিছু হবে, ভালো কিছু আপনি পেতে যাচ্ছেন। আমার দেখা যাক এখন কি হয়। আমি এখন এখান থেকে মতিঝিল হয়ে দেন বের হয়ে যাব। আরেকটা ট্রিপ পাইছি, সে যাবে গুলশান প্রাইম ব্যাংকের সামনে। যদি আবার সেও ক্যান্সেল করে দেয় তাইলে তো অবস্থা খারাপ। যদিও কথা হয়েছে সে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে আছে, আমাকে বলছে ভাই আসেন। আমি এখন আছি মতিঝিল শাপলা চত্বরে। ট্রিপটা কমপ্লিট করলাম। ট্রিপটা কমপ্লিট করতে আমার প্রায় 45 মিনিট সময় লাগছে। ভাড়া দিছে কত জানেন? ভাড়া দিছে 248 টাকা। এখন 248 টাকা, প্রায় আমি 13-14 কিলো গাড়ি চালানোর পরে আমাকে ওই ভাড়াটা দিছে। তো এখন আবার আরেকটা কল আসছে, সে আমাকে 1 ঘন্টার জন্য
রিজার্ভ করছে গাড়ি। 1 ঘন্টা ভাড়া আসছে প্রায় 350 টাকার মতো। 1 ঘন্টাতে একটা ট্রিপ মারতেই যায়, 450 টাকা ভাড়া দেখছি। এর জন্য ভাবলাম যে মারি ট্রিপটা, একদম খারাপ হবে না। আর 1 ঘন্টার উপরে উঠলে আবার কি হয় সেই সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স নাই। যদি বাড়ে তো বাড়বে, না বাড়লে তো কিছু করার নেই। আমি আপনাকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, একটু আসতেছি, টাকাটা নিয়ে আসি। প্রচুর বৃষ্টি নামতেছে, দেখছেন? এটা হলো বছরের প্রথম বৃষ্টি। যাই হোক, এখন এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করি। সেটা হচ্ছে ভাড়া আসছে 600 টাকা। সে 1 ঘন্টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে। এই মুহূর্তে আমাকে ছেড়ে দিতে চাচ্ছে, এখানে সময় লাগবে যেখানে আসছে। তো 1 ঘন্টার জন্য রিজার্ভ করছে। তো 1 ঘন্টা হওয়ার আগে 50 মিনিটে ভাড়া আসছে 600 টাকা। 1 ঘন্টা রিজার্ভের পরে সে বলছে আমাকে যে ভাই, যদি আমার বাসা পর্যন্ত যাইতে সময় লাগে তাহলে তো আপনার ওয়েটিং ফি উঠতে থাকবে। আমি বলছি ভাই, ওয়েটিং ফি তো উঠতে থাকবে, ওইটা আমি শিওর না। তারপরে আপনি ক্যান্সেল করে আবার কল দিয়েন, তাহলে একই তো ব্যাপার, তাই না? তো সে বলল যে ভাই, ওয়েটিং ফি উঠলে আবার কল দেওয়া লাগবে কেন? আমি বললাম ভাই, ওয়েটিং ফি উঠলে কল দেওয়া লাগবে সেটা না, মানে ওয়েটিং ফির উপরে আমি ভরসা পাচ্ছি না, আপনি আবার কল দিয়েন। তো যাই হোক, এক পর্যায়ে সে এখানে এসে দেখে তার লেট হবে, পরবর্তীতে আমাকে ভাড়া দিল 600 টাকা। এখন একটা কথা হইলো কি জানেন, ওই যে ওয়েটিং ফির কথা বললো না, যদি বেশি সময় লাগে, ভাই এটা আসে না, বুঝছেন? এটা আসে না। ধরেন আবার সে যদি নতুন করে কল দেয় তাহলে কি হয় জানেন, সেখানে নতুন করে আবার একটা ভাড়া সেট হবে। কিন্তু ওয়েটিং ফির জায়গায় ধরেন আপনি যেখানে নতুন করে কল দিলে 500 টাকা আসবে, সেখানে আসবে ধরেন 150 টাকা। তাহলে আপনি কেন ওয়েটিং ফি নিতে যাবেন? আপনার এখানে রাইট আছে নতুন করে কল দেওয়ার, কারণ আপনার রিজার্ভেশন শেষ, টাইম শেষ। তো যাই হোক, ভালো হয়েছে সে আমাকে ছেড়ে দিছে। তো এখন মূলত আমি এখান থেকে একটা ট্রিপ নিয়ে বের হইতে পারবো। আর অলরেডি আমার ভাড়া এখানে আসছে ধরেন 434 টাকা 50 মিনিটে। আসছি ধরেন 4-5 কিলো। এখানে প্রচুর ট্রিপ আছে। বৃষ্টি তো নামতেই আছে, বৃষ্টি আর থামতেছে না। তবে বৃষ্টি দেখে খুব ভালো লাগতেছে, পরিবেশটা খুব ভালো লাগতেছে। আর একটা ট্রিপ ধরছি আমি ইন ড্রাইভে। সে যাবে হচ্ছে উত্তরা 4 নাম্বার সেক্টর। ভাড়া আমি তার সাথে বিটিং করছি 396 টাকা, ওই 400 টাকা আর কি দেবে। তো আলহামদুলিল্লাহ, 11 কিলোমিটার রাস্তা, 400 টাকা একদম খারাপ না। উবার হইলে উবারে দিত ধরেন 250 টাকা, এর বেশি দিত না। তো যাই হোক, আমি কারো বদনাম করতে চাই না বা বদনাম করি নাই। তো এই তো অবস্থা, বাস্তবতা এটাই। তো এখন ম্যাম আছে ভিতরে, তাকে নিয়ে রওনা দেব। দেন উত্তরাতে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, বিস্তারিত আলাপ হচ্ছে। ভাড়া আছে 400 টাকা। একটা কাহিনী শুনবেন। কাহিনীটা হচ্ছে, এইমাত্র যে কাস্টমারটাকে নিলাম আমি, সে ছিল একজন মেয়ে। সে হসপিটাল থেকে ওয়েস্টার্ন ড্রেসে উঠলো আমার গাড়িতে, কিন্তু নামার সময় নামলো একটা বোরকা পরে। এই কপাল। ভাড়া দেওয়ার সময় আমি খেয়াল করছি, আমি লুকিং গ্লাসে তাকাইও নাই তার দিকে, ঠিক আছে? সে কোন সময় বোরকা টোরকা পরে একদম হিজাব টিজাব পরে কি অবস্থা, ঠিক আছে? বুঝলাম না কাহিনি। ভাড়া দিয়া টাইমে গেল বোকরা পরা অবস্থায়, কিন্তু উঠছে ওয়েস্টার্ন ড্রেসে, ঠিক আছে? লাল একটা জামা, একটা জিন্স প্যান্ট ছিল। আরে সর্বনাশ। যাই হোক, তো ভাড়া দিচ্ছে 400 টাকা। এখন ব্যাপার হয়েছে, আজকে কঠিন একটা হিসাব আপনাদের মাঝখানে দেব। যে এই হিসাবটা শুনলে আপনারা যারা এখনো গাড়ি কিনতে চাচ্ছেন কিংবা উবার পাঠাওতে চালাতে চাচ্ছেন, তাদের জন্য এই হিসাবটা খুবই দরকার বলে আমি মনে করতেছি। আপনারা আবার বিদ্যুতের মতো চমকাই ওঠেন না, তাইলে কিন্তু আবার ঝামেলা আছে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত, আপনারা তো জানেন যে আমি বের হইছি 400 টাকার গ্যাস নিচ্ছি, 20 টাকা কম 400 টাকার গ্যাস নিচ্ছি। এখন পর্যন্ত আমার ইনকাম 1193 টাকা, ধরেন 1200 টাকা, আর এখানে 400 টাকা, কত দাঁড়াইলো? 14, 15, 1600 টাকা। 1600 টাকা আমার এখন পর্যন্ত ইনকাম। আর আমার গ্যাসের দাগ আছে আর একটা, ধরেন আর 20 কিলোমিটার চলবে। 1600 টাকা ইনকাম হয়েছে, আমার গ্যাসও কিন্তু ফুরাইয়া আসছে। তো ধরেন আর সর্বোচ্চ গেলে আমি 400 টাকা ইনকাম করতেও পারি, না করতে পারি, তারপরে ধরলাম 400 টাকা ইনকাম করব। তাহলে আমার 2000 টাকা ইনকামে আবার গ্যাস ভরা লাগবে 500 টাকার। আচ্ছা, হিসাবটা বুঝেন। হিসাবটা হচ্ছে 2000 টাকা ইনকাম আমি করলাম, গ্যাস আমি আবার 500 টাকার ভরলাম,
তাহলে আমার 500 টাকা কিন্তু নাই, গ্যাস বাবদ 500 টাকা শেষ হয়ে গেল, কিন্তু আমার 1500 টাকা কিন্তু আবার ইনকাম রইলো। তো এর মানে কি দাঁড়াইলো? এর মানে দাঁড়াইলো আমি সকাল থেকে যেটা খাটলাম, এই খাটার উপরে আমি 2000 টাকা ইনকাম করলাম। আমি 400 টাকার গ্যাস পুরলাম, 400 টাকার গ্যাস পুরে 2000 টাকা ইনকাম করলাম, এবং 2000 টাকা ইনকাম করার পরেও আবার আমার 500 টাকার গ্যাস লাগবে এখন, নাহলে আমি গাড়ি চালাতে পারবো না। তো ওই ক্ষেত্রে আরেকটা হিসাব দেখেন, এখানে আমার 400 টাকার গ্যাস পুরছি অলরেডি, আর ধরেন 500 এখন গ্যাস কেনা লাগবে। তো ওই ক্ষেত্রে সারাদিনে 900 টাকার গ্যাস লাগে, ধরেন 900 টাকার গ্যাস লাগে, তাহলে প্রতি মাসে আপনার অ্যাভারেজে 1000 টাকা, ধরেন প্রতিদিন 30,000 টাকার গ্যাস লাগে। আর আপনি যদি ওই ক্ষেত্রে একটা গাড়ি ভাড়ায় চালান, তাহলে প্রতি মাসে আপনাকে 30,000 টাকা ভাড়া দেওয়া লাগবে। তাহলে যারা ভাড়ায় চালাতে চাচ্ছেন কিংবা ভাড়ায় চালানোর জন্য আগ্রহী, তাদের জন্য এই হিসাবটা, সেটা হচ্ছে আপনার প্রতি মাসে 60,000 টাকা রেখে দিতে হবে, কিংবা ইনকাম করে আপনি নিজে খাইতে পারবেন না, এটা আপনার ভাবতে হবে। যারা প্রতি মাসে ভাড়ায় চালাতে চাচ্ছেন তাদের জন্য এই হিসাবটা, 60,000 টাকা আপনি ইনকাম করবেন ঠিক, কিন্তু 1 টাকাও 60,000 টাকার ভিতর আপনি খেতে পারবেন না, শুইতে পারবেন না, ধরতে পারবেন না। এটা সম্পূর্ণ মানুষকে দিয়ে দিতে হবে এই 60,000 টাকা। তার বাইরে আপনি যে কটাকা ইনকাম করবেন সেই টাকা আপনার থাকবে। তবে আর একটা হিসাব কিন্তু এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে এই গাড়ি যেখানে আপনি রাখবেন সেখানে আরো 2000 টাকা কিন্তু গাড়ি গ্যারেজ ভাড়া বাবদ লাগবে। তাহলে আপনার 62,000 টাকা আপনার পুরো এই গাড়ি বাবদ কিংবা গ্যাস বাবদ ইনকাম করবেন ঠিকই, ইউজ করতে পারবেন না, আপনি নিজে খরচ করতে পারবেন না, এটা মানুষকে দিয়ে দেয়া লাগবে। এখন বাস্তবতা একটা কথা, সেটা হচ্ছে অনেকে বললে পাঠা উবার করে সে 1,20,000 30,000 টাকাও ইনকাম করে। হ্যাঁ, বাস্তব করে। তাহলে 1,20,000 টাকা যদি ইনকাম করে, সেখানে আপনি যদি 60,000 টাকা বাদ দেন, আর থাকে 60,000 টাকা। এখন আমার প্রশ্ন এখানে, আপনারা যে আমার ভিডিও দেখতেছেন বা দেখছেন, আপনাদের কি মনে হয় যে প্রতি মাসে 60,000 টাকা রাখা সম্ভব? আমি কি বলি জানেন? আমি বলি 20 থেকে 25,000 টাকার উপরে কোনোভাবেই রাখা পসিবল না। আপনি যদি কুকুরের মতো খাটেন, আপনি যদি সকালে বের হবেন, আপনি বাসায় যাবেন 10টা 11টার সময়, তাইলে ঠিক আছে। আপনি কুকুরের মতো খাটলে আপনার শরীর আবার লাস্টিং করবে না। বা মানুষ রিল্যাক্স করার জন্য একটু নিজে গাড়িটা ভাড়া নেয়, রিল্যাক্স করবে, গাড়ি চালাবে, গাড়ির মালিককে টাকা দিবে, আপনি নিজে ভালো থাকবেন এর জন্য। নয়তো চাকরি করে তো 25-30,000 টাকা ইনকাম করা যায়, তাই না? তাহলে আমি যদি সকাল থেকে সেই রাত্র পর্যন্ত কুত্তার মতো খাটি, তাহলে আমি কেন গাড়ি ভাড়া নিলাম? প্রশ্নটা এখানে। তাহলে তো আমি চাকরিই করতে পারতাম। যাই হোক, এটা অনেকের হিসাবে মিলবে না, আমার হিসাবে যেটা আসছে আমি সেটা আপনাদেরকে বললাম। তবে হ্যাঁ, অনেকেই এখনো প্রশ্ন করেন যে ভাইয়া আমি তো একটা গাড়ি কিনবো, আমার 10 লাখ টাকা বাজেট, 12 লাখ টাকা বাজেট। হ্যাঁ, গাড়ি আপনারা কিনতে পারবেন, নিজের শখের কারণে হোক কিংবা পাঠা উবার কারণে হোক, যে কোনো পারপাসে আপনারা গাড়ি কিনতে পারবেন। কিন্তু গাড়ি কিনে আপনি যে বেশি একটা ভালো কাজ করবেন, পাঠা উবারে রাইড করে অনেক টাকা ইনকাম করবেন, সেটা কিন্তু আপনি শিওর না, আমিও শিওর না। তো আপনারা 10 লাখ টাকা খরচ করবেন, সেই 10 লাখ টাকা খরচ করে আপনি একটা ব্যবসা দেন, বিজনেস করেন, এটা ভালো একটা অপশন হতে পারে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কেউ মনে কষ্ট পাবেন না, আর কষ্ট পাইলেও আমার কিছু করার নেই, আমাকে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন। আমি আপনাদের কাছে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি। উবার ছাড়া আসলে কিন্তু আপনার চলাপড়ও কঠিন, কারণ উবারটা যতটা পপুলার, অন্য কোনো অ্যাপ কিন্তু পপুলার না। তো চলেন আমরা পাঠা উবার ওপেন করে বসি, দেখি কোথায় যাওয়া যায়। পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করবো আস্তে আস্তে। ট্রিপটা কমপ্লিট হইতে আমার প্রায় 1 ঘন্টার উপরে লাগছে। শুধু আমি উত্তরা থেকে বনানী আইসা 11 নম্বর রোডে নামবো। তো এই ট্রিপটা কমপ্লিট করতে প্রায় 1 ঘন্টা লাগছে। এখন আমি আসছি কিন্তু আবার বনানী এলিফেটেডে, জাস্ট 1 কিলোমিটার আমার আসতে এত সময় লাগছে, 1 কিলোমিটার। এখন এটা না পারি কইতে, না পারি সইতে। যাই হোক, 50 মিনিট 51 মিনিটের মতো লাগছে আর কি। যাই হোক, 1 ঘন্টায় ধরেন। আর আসতে হয়েছে আমার 11 কিলোমিটার, ঠিক আছে? তো এখন এই 11 কিলোমিটার আমি আসছি, আমাকে ভাড়া দিছে কত জানেন? 293 টাকা। 293 টাকা দিছে উবারে। তো যাই হোক, এদিকে ইফতারের টাইম হয়ে গেছে, আর ইফতার করতে হবে। মনে হয় না এখন ইফতারের আগে এখান থেকে বের হওয়াটা একদম উচিত হবে, কারণ যেই দিকেই যাব সেই দিকে হিউজ জ্যাম। তো আমার মনে হয় যে কোনো জায়গায় এক জায়গায় রাখবো গাড়িটা, রেখে
দেন ইফতারের পরে আস্তে আস্তে বের হব। একটা ভাই ব্রাদার মোবাইল কিনবে বলছে, সেই মোবাইলটা আসলে তাকে কিনে দেওয়া লাগবে, একটু আমি সাথে থাকলে তার ভালো হবে, এর জন্য সে বলছে যে ভাই আপনি কাছে থাকলে ভালো হবে। তো দেখি যদি সময় পাই তাহলে তার কাছেও যাব, মোবাইল টোবাইল কিনে দেবো, সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, কারণ কন্টেন্ট বানাইতে হলে আসলে মোবাইল বা ক্যামেরা ছাড়া হয় না। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখা যাক, একজন ড্রাইভার হয়েছি আর গাড়িতে বসে ইফতার করবো না সেটা তো হয় না। আমার হাতে আছে মাস্টুল ফাউন্ডেশনের খেজুর, এইটা দিয়ে ইফতার করবো এখন গাড়ি চালাইতে বুঝছেন, কারণ উপায় নেই। তো আল্লাহ ভরসা, আল্লাহ রব্বুল আলামিন এই খেজুর দিয়ে ইফতারি করাবে। এখন বাজে হতে 6:02। বিসমিল্লাহির রহমানির রহিম। আজান দিয়ে দিছে অলরেডি, ইফতারটাও করে ফেলালাম খেজুর দিয়া। আমার নিজের কর্মস্থলে বসে আমি ইফতার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ইফতারির টাইমে অনেক দৃশ্য দেখা যায় রাস্তার মধ্যে, কেউ কেউ গাড়ি রাইখা ইফতার করতেছে, কেউ ওই দেখেন ওইদিকে জ্যাম লাগে আছে, ওইদিকে পুরো রাস্তা জ্যাম, এইদিকে পুরোটা ফাঁকা। ওইদিকে মনে হয় ইফতারের জন্য সবাই দাঁড়ায় আছে, পুলিশ সার্জেন্ট দেখি সামনে দাঁড়ায় আছে, জানি না কি কারণে কি হইতেছে। তো গাড়ি পার্কিং করলাম, এখন যাব তার মোবাইল কিনতে। চলেন যাই, দেখি সে কি মোবাইল কেনে, আপনাদেরকে শেয়ার করব পুরো ঘটনা। এই তো আমরা যাচ্ছি, এক জায়গায় ফোন দেখছিলাম কিন্তু সেইখানে হচ্ছে শোরুম, তবে শোরুম থেকে আমরা ফোন নেওয়ার জন্য ওইরকম একটা স্যাটিসফাই না, এর জন্য হাতে থাকা ফোন দেখতে যাচ্ছি মূলত আমরা আশুলিয়ার দিকে। তো ফোন নেবে আসলে আমাদের রবিন ভাই, বিশেষ করে তো একটু বেশি বাজেটে ভালো ফোন নিতে চাচ্ছে, এই জন্য মূলত একটু ঘোরাঘুরি। তো এই যে রবিন ভাই আছে এখানে। রবিন ভাই কিছু বলবেন, বলতে চাচ্ছেন? আসলে আমি নতুন ফোন কিনবেন, কাচ্চি খাওয়াইবেন, ওই সম্পর্কে কিছু বললে বলেন। ওই সম্পর্কে বলবো না, বলবো হচ্ছে আমি তো আসলে অ্যাকচুয়ালি আমার আর কোনো ডিভাইস নেই, শুধু ফোন দিয়ে ভিডিও করি। তো আমার ফোন অনেক ল্যাগ করতেছে, ক্যামেরা অন করলে ফোন হ্যাং হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ভিডিও বানাতে পারছি। এর জন্য দর্শকরা বেশি বেশি ভিডিও পাচ্ছে না। হ্যাঁ, পাচ্ছে না। আর হচ্ছে যেহেতু ভিডিও আমার দিতেই হবে, করতেই হবে, এখন ফার্স্ট প্রায়োরিটি এইটাই যে একটা ফোন নেওয়া। তো আমার ফোনটা আমি বিক্রি করে দিছি অলরেডি, এখন যাচ্ছি আরেকটা ফোন নেওয়ার জন্য মার্কেট প্লেস থেকে দেখে। ওকে, আল্লাহ ভরসা, দোয়া করেন ফোনটা যেন ভালো হয়। এবং চলেন সামনের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব, খুঁটিনাটি বিষয়গুলো থাকবে। একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে কী কী দেখা উচিত, কীরকম দেখে ফোনটা কিনবেন, সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। এমনিতে আমার কাছে মনে হচ্ছে যে কোনো ধরনের ইস্যু নাই। তারপর দেখেন সাউন্ড কোয়ালিটি একদম গাইডেড, এটা যাতে ইস্যু না থাকে আর কি। তো আমরা মূলত দেখতেছি সেটিং গাইডটা দেখতেছি, আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে, এমনিতে সেট ফ্রেশ আছে। আমরা অলরেডি ফোন কিনে ফেললাম এবং এখানে টাকা গোনার কাজ চলতেছে, মালিকের হাতে তুলে দিল। এখানে আমার দুটো ফ্রেন্ড পড়ে, একটা হচ্ছে সাজেদ আর একটা হচ্ছে এমদাদ। ভাই টাকাটা ভালোভাবে গুনে নেবেন। এই হলো আমাদের সেট, আলহামদুলিল্লাহ সেটটা খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই বলতেছে এখন পর্যন্ত, আমাদের কাছে মনে হচ্ছে ভালো। দেখি চালায়ে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ বোঝা যাবে কি অবস্থা। ওকে, ভাইয়ের কাছে ফোন তুলে দিল এবং টাকাটা ভাইয়ের কাছে তুলে দিল। তো একটা আমরা ছবি তুলে রাখলাম, তো এটা আমাদের সিকিউরিটি পারপাসের কারণে, আর কোনো কিছু দেওয়া হয়নি, শুধু একটা বক্স দেওয়া হয়েছে আর ফোন দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই তো চলেন বাদ বাকি এক্সপিরিয়েন্স শেয়ার করবো সামনের দিকে। এই তো আমরা চা খাইতে আসলাম, তো এখানে আবার গান বাজনার ব্যবস্থা আছে, ওইদিকে দোকানদার চা বানাইতেছে। তো এই তো আমরা চলে আসলাম ফোন কিনে, আর এখন আমার গাড়িতে আছি আমি।
তো ফোনটা আসলে আমরা কিনেছিলাম 27,000 টাকা। কি ফোন সেটাও আপনাদের জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে স্যামসাং S23। তো এই দামে আসলে মোটামুটি ভালোই আমরা কিনতে পেরেছি, যেটা আমরা আশাবাদী। তো আলহামদুলিল্লাহ, এখন রবিন ভাই যদি ইউজ করে ভালো একটা পারফরমেন্স পায় তাহলে আমরা ফোন কিনে সার্থক আর কি। তো যাই হোক, রবিন ভাইও চলে আসছে, এখন দেখা যাক রবিন ভাই আমাদের ফোন কেনা উপলক্ষে কি ট্রিট দেয়, সেটাই দেখার বিষয়। রবিন ভাই কি ট্রিট দেবেন? আপনারা যা খাইতে চান চলেন। ওকে, আজকে আমাদের জন্য তার বাজেট হচ্ছে অফুরন্ত। 100 আমরা টাকা। আছি নাকি কাচ্চি ভাই, তার বাজেট নাকি 100 টাকা। 100 টাকায় যা খাইতে চান। ওকে, হাসিটা একটু অন্যরকম শুনাইলেও কিন্তু আমরা এরকম সবসময় হাসি না। চলেন আমরা সামনের দিকে আগাই, দেন খুব শীঘ্রই ভিডিওটা শেষ করব। অনেক লং হয়ে যাচ্ছে, এত বড় ভিডিও দিলে আপনারা অনেক সময় বিরক্ত হন। তাহলে চলেন দেখা যাক, আল্লাহ ভরসা। এই যে আমরা চলে আসছি বিসমিল্লাহ বিরিয়ানি হাউসে। রবিন ভাই আমাদেরকে নিয়ে আসছে, সে কি খাওয়াবে সে নিজেই ভালো জানে। এখানে খাবার দাবার নাকি ভালো, দেখা যাক খাওয়ার পরে রিভিউ দেবে। এই যে অবশেষে রবিন ভাই বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে। রবিন ভাই আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করেন আমাদের জন্য। ওকে, যদি এই ক্যাটাগরির ভিডিও আরও চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন যাবে। তো এই তো, আর বেশি বাড়াতে চাচ্ছি না, বাসায় যাব। আর এখন বাজে 12টা 6। তো ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে, আগামী কোনো একটা এক্সপিরিয়েন্স নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।